মীনাক্ষী, হিরণ্ময় মহারাজের উপর হামলার ঘটনার প্রতিবাদ যখন দিল্লিতে পৌঁছচ্ছে, বাংলার আওয়াজ যখন দিল্লিতে পৌঁছচ্ছে, ঠিক সেই সময় হিরণ্ময় মহারাজ আদালতের দ্বারস্থ হচ্ছে নিরাপত্তা চেয়ে। কারণ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ যখন তার উপর হামলা করা হয়, তার উপর এফআইআর করা হয়, তারপরে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই নিজের নিরাপত্তা চেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন হিরণ্ময় মহারাজ এবং তিনি আদালতে মামলার যে দায়েরের অনুমতি চাইলেন এবং সেই মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সপ্তাহে সেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। দাসপুরে আক্রান্ত হন হিন্দু সন্ন্যাসী হিরণ্ময় মহারাজ এবং তারপর আমরা দেখেছি কিভাবে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তার এখন অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন, আগের থেকে ভালো রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিভীষিকাময় রাতের যে স্মৃতি সেটা কাটিয়ে উঠতে পারছেন না। এখনো তার গলায় আতঙ্ক কাজ করছে। এখনো পর্যন্ত তিনি বলছেন যে সেই রাতে যা ঘটেছিল তা এখনো ভাবলে শিউরে ওঠেন, কিন্তু ভয় নেই তার, তিনি নির্ভয়ে এগিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন স্বর্ণালী সরকারকে। ঠিক কি জানালেন স্বর্ণালীকে হিরণ্ময় মহারাজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, দেখুন। কোনো অসুস্থ এত বড় একটা অ্যাটাক হওয়ার পর প্রথম কোনো বাংলা চ্যানেলে কথা বলছেন, কি হয়েছিল সে রাত্রে অ্যাকচুয়ালি? ভাগবত পাঠ করে 3-4 ঘন্টা বসে থাকতে হয়, তো প্রসাদ পেয়ে আমি বাইরে বেরিয়েছিলাম একটু পায়চারি করব। তো ঠিক সেই মুহূর্তে আমার সঙ্গে একজন ছিল সেবক, তাকে বলছিলাম যে একটু তুমি মোবাইলটা নিয়ে এসো। মোবাইলটা সাইলেন্ট করে রাখতে হয় যখন পাঠ চলাকালীন সময়ে, তো একটু মোবাইলটা নিয়ে এসো, আমি একটু আছি এখানে। তো ঠিক ওইটুক সময়েই 3 জন লোক এমন আচমকা এমনভাবে এলো, এসে গলায় দড়ি দিয়ে, আমি অনেক চেষ্টা করলাম, বারবার চেষ্টা করছি, আর আমিও চেষ্টা করতে করতে যখন মানে হাঁপিয়ে উঠেছি তখন দেখলাম আপনি বাইরে মানে বাড়ির বাইরে বেরোবেন ভাগবত পাঠ শেষ করার পরে, তার মানে সেটা কোথাও জানা ছিল, মানে তাই জন্য কোথাও আশপাশ সমত পেতেছিলেন ছিল তারা? হ্যাঁ, এটা ছিল, কেননা আমি প্রতিদিনই ওই প্রসাদ পাওয়ার পরে একটু পায়চারি করতে যেতাম। এটা ওরা হয়তো সেই উকিঝুঁকি দিচ্ছিল অনেকদিন ধরে, আমার সম্পর্কে জানতে পেরেছে যে প্রতিদিন রাত্রে বেরোচ্ছে এরকম। তারপর কি হলো? তারপর যখন আমি চেঁচিয়ে উঠলাম তখন ও ততক্ষণে চলে এসেছে। আরো কয়েকটা ছেলে পেলে তারা ওই বাইক নিয়ে যাচ্ছিল, ওরা আসাতে, ছেলে পেলেগুলো আসাতে ওরা পালিয়ে চলে গিয়েছে। আচ্ছা। তো তারপর আমাকে হসপিটালে নিয়ে আসলো। প্রথমে আপনি একদিন বলছিলেন যে ওদের হাতে ধারালো কোনো অস্ত্র ছিল? অস্ত্র ছিল, ধারালো অস্ত্র ছিল। তাতে আপনি কি মানে টার্গেটটা কি করেছিল? গলায় কোপ দেওয়ার হতে পারে? হ্যাঁ, গলায় কোপ দেওয়ার টার্গেটই করেছিল, তা না হলে এরকম কি বলবো দিদি, সেই দিনের অভিজ্ঞতা এখন মানে মনে হলে গাটা শিউরে ওঠে। হ্যাঁ, যে বাংলার সাধুর ওপর এত অত্যাচার, তবে সারা পশ্চিমবঙ্গ আজকে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, রামনবমীর আগে হিন্দু সন্ন্যাসীর উপর আক্রমণের ঘটনা দেখল বাংলা। রামনবমীর আগে শহর কলকাতা জুড়ে রামনবমীর পোস্টার খোলার অভিযোগ, সেটাও দেখল বাংলা। আর এবার কি হলো, রামনবমীর দিন গোটা কলকাতা সহ বিভিন্ন এলাকাতে যে পণ্যবাহী গাড়ি রয়েছে সেই গাড়ি চলাচল বন্ধ করা হলো কলকাতা পুলিশের পক্ষ থেকে। সারাদিন বন্ধ থাকবে, 6 এপ্রিল সারাদিন বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি চলাচল, শুধুমাত্র অত্যাবশ্যকীয় যে গাড়ি সেই গাড়ি চলতে পারবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানালো কলকাতা পুলিশ। অতি সক্রিয়তা কলকাতা পুলিশের আবারও, যেখানে রামনবমীর দিনে আমরা পোস্টার খোলার যে অভিযোগ সেটা দেখলাম বাংলার নানান প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে পোস্টার খুলে দেওয়ার অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে, কলকাতা পুলিশের বিরুদ্ধে।
আবার কলকাতা পুলিশের একটা অতি সক্রিয়তা, যেখানে সারাদিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল। রামনবমীর দিন কলকাতায় পণ্যবাহী যান চলাচল বন্ধ করার কথা জানাচ্ছে কলকাতা পুলিশ। রাত 12টা পর্যন্ত বন্ধ রাখার কথা জানাচ্ছে। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র অত্যাবশ্যকীয় যে সমস্ত পণ্য গাড়ি রয়েছে সেগুলো চলাচলে। অর্থাৎ কলকাতা পুলিশের মাথা ব্যথা, কলকাতা পুলিশের অ্যালার্জি, কলকাতা পুরসভার অ্যালার্জি আরো বড় আকারে সামনে এলো, যেখানে রামনবমীকে কেন্দ্র করে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ, যেখানে পোস্টার খুলে দেওয়া হচ্ছে, যেখানে হিন্দু সন্ন্যাসীর উপর আক্রমণ চালানো হচ্ছে আগে দেখছি, সেখানে পুলিশ কিছু করতে পারছে না। যেখানে বাসন্তীতে রামের পুজোতে বাধা দেওয়া হচ্ছে সেখানে পুলিশ কিছু করতে পারছে না, অথচ অতি সক্রিয়তা দেখাচ্ছে রামনবমীর দিনকে কেন্দ্র করে। যেমনটা আপনাদের বলছি যে রামনবমীতে অশান্তির আশঙ্কায় আবার অতি সক্রিয়তা শুরু করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়াতে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। কিসের বাধা, কেন বাধা, কিসের সমস্যা কলকাতা পুলিশের, কেন সমস্যা কলকাতা পুলিশের? প্রচার করা যাবে না, পোস্টার লাগানো যাবে না রামনবমীর দিনের জন্য, আলাদা করে রামের পুজো করা যাবে না, যেখানে পুলিশ কোনো ব্যবস্থাই নেয় না। বাসন্তীতে যেখানে দেখা গেছে পুজো উদ্যোক্তাদের মার খেতে হচ্ছে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা করছে না, অথচ সোশ্যাল মিডিয়ার প্রচারে বাধা দেওয়া হচ্ছে, পোস্টার লাগালে খুলে দেওয়া হচ্ছে। তার কারণটা কি? সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ভজন রয়েছেন, আমাদের প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে। ভজন, এত বড় অতি সক্রিয়তা ভাই, পোস্টার খুলে দেওয়া হচ্ছে, রামের পুজোতে বাধা দেওয়া হলে, মারধর করা হলে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে প্রচার বন্ধ, তা এত অ্যালার্জি, এত মাথা ব্যথা কেন? এগুলোই প্রমাণ করছে কলকাতা পুলিশ যে অতি সক্রিয়। হ্যাঁ মীনাক্ষী, একদমই সঠিক কথা তুমি বলেছো যে আমরা প্রথম থেকেই যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে এবছর রামনবমীটায় অতি সক্রিয়তা দেখিয়ে আসছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। এবং এই অতি সক্রিয়তা দেখাতে গিয়ে যে জিনিসগুলো চোখে পড়ছে সেটা হচ্ছে যে একটা একটা করে অর্ডার বেরোচ্ছে, যে অর্ডারগুলোকে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ডিসি অফিসে, প্রত্যেকটা জয়েন্ট সিপিকে সেইগুলো নিয়ে বলা হচ্ছে। এবং কয়েকদিন আগে আমরা যেটা দেখেছিলাম যে আলিপুর বডিগার্ড লাইন্সে একটা বৈঠক হয়েছিল যেখানে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা ছিলেন, সেখানেও ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, প্রত্যেকেই ছিলেন। সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে যে কোনোভাবে হোক রামনবমীর দিন যাতে কোনোভাবে অশান্তি না হয় সেই বিষয়টাকে খতিয়ে দেখতে হবে। কিন্তু এই যে বারবার একটা কথাই বলছি যে কেন অশান্তির ভয়টা কোথায়, সেই অশান্তির ভয় থেকে এইবারেতে যেটা লাস্ট মিনিট যে নোটস যেগুলো পাঠানো হচ্ছে বিভিন্ন থানাতে, শুধু কলকাতা পুলিশ নয় মীনাক্ষী, আমি বলে রাখি এটা রাজ্য পুলিশের যে সমস্ত প্রত্যেকটা জেলাতে এই ধরনের নোটিফিকেশন কিন্তু তারা জানিয়েছেন এবং ডিজির অফিস থেকে সেই নোটিফিকেশনগুলো জানানো হয়েছে, ভবানী ভবন থেকে, নবান্ন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, হেডকোয়ার্টারগুলো থেকে জানানো হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে যে রামনবমীর আগের রাত থেকে পুলিশ টহলদারি করবে এবং তারপর কি হবে না, তারপর হেডকোয়ার্টার কন্ট্রোলগুলো প্রত্যেকটা কন্ট্রোলকে খুলে রাখতে বলা হয়েছে। কন্ট্রোল এমনি খোলা থাকে কিন্তু এবারেতে যেন একটু বাড়তিভাবে বলা হচ্ছে, কন্ট্রোলকে নির্দেশ দেওয়া হচ্ছে। কমব্যাট ফোর্সগুলোকে নামানো হবে, রাস্তাতে তারা থাকবে। HRFS মানে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডকে নামানো থাকবে। অ্যান্টি রাউডি স্কোয়াডকে সক্রিয় হয়ে কাজ করতে বলা হচ্ছে। অ্যান্টি রাউডি স্কোয়াডের কাজ কি, যেখানে দেখবে যে কেউ কোনো রকম হয়তো কাউকে বাধা দিচ্ছে, কাউকে কলার ধরছে, কাউকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই অ্যান্টি রাউডি স্কোয়াড কিন্তু কলকাতা শহরাঞ্চলে এবং বিভিন্ন পুলিশ কমিশনারেট যেগুলো আছে তার যে গোয়েন্দা বিভাগ থাকে সেই গোয়েন্দা বিভাগের একটা অংশ হচ্ছে অ্যান্টি রাউডি স্কোয়াড। সেই অ্যান্টি রাউডি স্কোয়াডগুলোকেও কিন্তু মোবিলাইজ করা হয়েছে, মানে সক্রিয় হয়ে কাজ করার কথা বলা হচ্ছে। এই যে এবারেতে যেটা বলতে চাইছি যে গত 2000 আমরা দেখেছি যে 2023-এ 2022-এ প্রত্যেকবার এই যে রামনবমীর দিনে হাওড়াতে দক্ষিণ জিটি রোড সাউথে একটা প্রত্যেকবার ঘটনা ঘটতো। সেটা নিয়ে পরবর্তীকালে NIA তদন্ত করেছিল, 10 জনকে অ্যারেস্টও করেছিল। তারপর থেকে যেন মনে হচ্ছে যে প্রত্যেকটা পকেটসগুলোতে এই যে রামনবমীর দিন যে অশান্তিটা ঘটে একটা ইচ্ছাকৃত তৈরি করে দেওয়া হয়। এবারেতে যেন মনে হচ্ছে যে এই রকম জায়গাগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যার ফলে
যার ফলে সক্রিয় হয়ে যাচ্ছে পুলিশ। অতি সক্রিয়তা যেটা আমরা বারবার ধরে বলছি, সেই অতি সক্রিয়তাটা কিন্তু চোখে পড়ছে, যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এবারে কিন্তু একটা বিশেষ কোনো, তুমি যেটা বলছো চোখে পড়ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে বিশেষ এবারের ব্যবস্থাটা যেন বিশেষ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে অতি সক্রিয়তা করছে কলকাতা পুলিশ। যে ঘটনাগুলো সামনে আসছে, কোথায় রামনবমী তো খুব সুন্দরভাবে পালিত হয় উত্তরপ্রদেশে, খুব সুন্দরভাবে পালিত হয় অসমে, সেখানে তো এত অতি সক্রিয়তার প্রয়োজন পড়ে না। তাহলে বাংলাতে কেন এত অতি সক্রিয়তার প্রয়োজন পড়ছে? এত তৎপরতা কেন? কেন বাধা? সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না কেন? কেন পোস্টার লাগানো যাবে না? যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করেছে, যেখানে সেন্ট্রাল অ্যাভিনিউতে পোস্টার লাগানো হয়েছিল রামনবমীকে কেন্দ্র করে, এবং সেই রামনবমীর পোস্টার খুলে ফেলার অভিযোগ উঠে এসেছে।